সীমান্ত দিয়ে পালানোর পরিকল্পনাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে বিজিবি। সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে আজ ভারত সীমান্তে গ্রেফতার হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, অবশেষে গ্রেপ্তার হয় এবং অসংখ্য রহস্য উন্মোচন হয় রাষ্ট্রপতির মুখ থেকে। আওয়ামী লীগের সর্বশেষ প্রাণ ভোমরাটাও মারা গেল। আমি বলতেছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ ধপ করে নিভে গেল। শুধু প্রদীপের আলো নিভে গেছে তাই না, ওই প্রদীপটাও এখন জাদুঘরে যাবে। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে ৩ নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের পর এবার কি ক্যান্টনমেন্ট? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? মেয়াদ শেষ হওয়ার আগেই কি সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর থেকেই প্রতিনিয়ত বিপদের মুখে পড়ে আসছেন। আজকে আবার পালাতে গিয়ে ধরা পড়েন বিজিবির হাতে। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছিল, সর্বশেষ ভারতকে বেছে নিয়েছিল। যেইখানে শেখ হাসিনা রয়েছে সেইখানেই এই রাষ্ট্রপতি যেতে চেয়েছিল। আজকে সে আটক হয় এবং এই নিয়ে বাংলাদেশের মধ্যে অসংখ্য তথ্য ছড়ায়। রাষ্ট্রপতি আটক হয়ে নিজের মুখে অনেক তথ্য দেয়। দর্শক শ্রোতা, সবাই যে সন্দেহ করতো রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রোডাক্ট, এবার সবকিছু উন্মোচন হয়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। বঙ্গভবনের পর এবার কি ক্যান্টনমেন্ট? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? ক্ষমতার শীর্ষ কেন্দ্রগুলোতে কি বাজছে বিদায়ের করুণ সুর? দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে এমন একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদারদের একে একে সরিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান শুরু হয়েছে, তার চূড়ান্ত দৃশ্যপট কি এখন কেবলই সময়ের অপেক্ষা? তারেক রহমানের এক অদৃশ্য মাস্টার স্ট্রোকে কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আওয়ামী ফ্যাসিবাদের শেষ দুর্গগুলো? আজকের এই বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দেবে। দর্শক, 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা যাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন তার শেষ রক্ষা করার জন্য, সেই চুপ্পু ছাত্র জনতা তুমুল গণ অভ্যুত্থানের পরও নিজের আসনটি ঠিকই আঁকড়ে ধরে রেখেছিলেন। কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার কাছে শেষ পর্যন্ত টিকতে পারলেন না তিনি। শারীরিক ও মানসিক অসুস্থতার কথা বলে চরম নাটকীয়তার মধ্য দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই একে নিছক পদত্যাগ বলছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জানেন এটি কোনো সাধারণ পদত্যাগ নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তার এক বিশাল বিজয়। কিন্তু আসল খেলা কি এখানেই শেষ? না দর্শক, খেলা তো সবে শুরু। বঙ্গভবন যখন হাসিনা মুক্ত হলো, তখন দেশবাসীর চোখ গিয়ে পড়েছে ক্যান্টনমেন্টের দিকে। কারণ শেখ হাসিনার আরেক ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত সরকারের চরম আস্থার প্রতীক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনও বহাল তবিয়তে পদে রয়েছেন। আর এখানেই বেজে উঠেছে বিপদের অ্যালার্ম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সবখানেই এখন একটাই গুঞ্জন, মেয়াদ শেষ হওয়ার আগেই কি সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? তাকে কি বিদেশে কোনো মিশনে বা রাষ্ট্রদূত করে পাঠিয়ে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায় নেয়ার প্রস্তুতি চলছে? কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2006 এবং 2007 সালের সেই অন্ধকার দিনগুলোতে। বাংলাদেশের রাজনীতিতে 1/11 বা 1/11 এক ভয়ঙ্কর ট্র্যাজেডির নাম। মনে করে দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক সিনিয়র অফিসারকে টপকিয়ে মইনিউ আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন অত্যন্ত বিশ্বাসের সাথে। কিন্তু সেই মইনিউ আহমেদ কি করেছিলেন? তিনি কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করেছিলেন, জারি করেছিলেন জরুরি অবস্থা। সেই 1/11 অশুভ শক্তি শুধু বিএনপি সরকারকেই পতন করেনি, তারা জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় এবং মর্মান্তিক আঘাতটি এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ফলে তার মেরুদণ্ড ভেঙে যায়।
টানা 17 বছর তাকে প্রবাসে কাটাতে হয়েছে এক চরম যন্ত্রণাদায়ক জীবন। সেই স্মৃতি কি বিএনপি বা তারেক রহমান কখনোই ভুলতে পারবেন? কখনোই না। তারেক রহমান এখন আর সেই আগের মানুষটি নেই। তিনি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি হিসেবী এবং দূরদর্শী একজন রাজনীতিক। তিনি খুব ভালো করেই জানেন সেনাবাহিনীর ভেতরে যদি এমন কোনো ব্যক্তি শীর্ষ পদে বসে থাকেন যার নারীর টান পতিত স্বৈরাচারের সাথে, তবে তা যে কোনো মুহূর্তে বুমেরাং হতে পারে। 2007 সালে মইনুল আহমেদ যা করেছিলেন, 2024-25 এবং 2026 সালে ওয়াকারুজ্জামান যে তার পুনরাবৃত্তি ঘটাবেন না, তার গ্যারান্টি কোথায়? তারেক রহমান এবার আর আগের মতো কোনো ভুল করতে রাজি নন। তিনি পেছনের সমস্ত পথ বন্ধ করে সামনে এগোতে চান। বিশেষ করে শেখ হাসিনা যখন দিল্লিতে বসে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছে, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছে, তখন সেনাপ্রধানের মতো রাষ্ট্রের একটি মহা গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনার কোনো ঘনিষ্ঠ লোককে রেখে দেয়া মানে হলো নিজেদের গলাতেই নিজেরা ছুরি চালিয়ে দেয়া। তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতায় বসে পড়েছেন, তখন তিনি খুব ভালো করেই বুঝছেন কাঁটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। তাই তিনি একে একে সেই কাঁটাগুলো উপড়ে ফেলার ছক কষেছেন। খেয়াল করে দেখবেন, সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান পদগুলোতে ইতিমধ্যেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অত্যন্ত বিশ্বস্ত, দক্ষ এবং বিগত সরকারের আমলে চরম বৈষম্যের শিকার দেশপ্রেমিক অফিসারদের এখন এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের মতো কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে সেনাবাহিনীর প্রাণভোমরা। এর মানে কি? এর সোজা অর্থ হলো সেনা প্রধানের চারপাশে এমন একটি বলয় তৈরি করা হচ্ছে যেখানে তিনি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার নিচের স্তরের সবাই যখন দেশপ্রেমিক এবং নতুন বাংলাদেশ যথারীতি বিএনপি বা তারেক রহমান তাদের কথা রাখবে না বলেই ধরে নিচ্ছে মানুষ। কারণ ইতিমধ্যেই পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, মামলা সবই হয়ে গেছে। বরঞ্চ আরো যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। অথচ যতটা জানা গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারেক রহমানের সঙ্গে বোঝাপড়া করেই পদত্যাগে সম্মত হয়েছিলেন। এরও আগে তারেক রহমানের সরকারকে শপথ পড়ানো ছাড়া 2024 সালের আগস্টে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে বিএনপির পারপাসটাই সার্ভ করে গিয়েছেন। বিএনপি যখন যা চেয়েছে রাষ্ট্রপতি তখনই তা করেছেন, যার সর্বশেষ উদাহরণ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করা, বিএনপির হয়ে জুলাই সন্ত্রাসকে গণ অভ্যুত্থান বলে স্বীকৃতি দেওয়া, সবই করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেওয়া ছাড়াও এমনও কোনো কাজ নেই যা শাহাবুদ্দিনকে দিয়ে করানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো রাষ্ট্রপতি একজন মুক্ত মানুষ হিসেবে সম্মান নিয়ে বেঁচে থাকতে? যে অবস্থা দেখা যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপির চিরাচরিত অসম্মানজনক ভূমিকা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ক্ষেত্রেও যদি দেখা যায়, তাতে কেউ অবাক হবেন বলে মনে হয় না। যা হোক, চলুন দেখা যাক কি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঘিরে। মোহাম্মদ শাহাবুদ্দিন 24 জুলাই শারীরিক এবং মানসিক অসামর্থ্য এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘটনাটি আচমকা ঘটেনি, সরকার এবং বঙ্গভবনের মধ্যে যোগাযোগের ভিত্তিতেই বিদায়ের পথ তৈরি হয়েছে। কিন্তু পদত্যাগপত্রের কালি শুকানোর আগেই এনসিপি, খেলাফত মজলিস এবং তথাকথিত জুলাইয়ের বিভিন্ন পক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা তাকে 2024 সালের সহিংসতা, গুম, হত্যা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি শাহাবুদ্দিনকে নিরাপদে চলে যেতে দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছিল, নাকি কেবল পদত্যাগপত্র আদায় করার জন্য তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তিনি নিরাপদে বিদেশে যেতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হবে না? কি হয়েছিল? রাষ্ট্রপতি যদি মনে করে থাকেন যে পদত্যাগ করলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাবেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে আবারও ভুল বুঝেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতার সঙ্গে করা সমঝোতা কাগজে লেখা না থাকলে বা দালিলিক প্রমাণ না থাকলে তার মূল্য খুবই সামান্য। যেমনটি তারেক রহমান নানা রকম মুচলেখা দিয়ে ক্ষমতায় আসার পর করে বেড়াচ্ছেন। আর সমঝোতা যদি বিএনপির সঙ্গে হয়, তাহলে অতীতের বহু ঘটনার মতো আজকের প্রতিশ্রুতিও আগামীকাল রাজনৈতিক প্রয়োজনের কাছে
অস্বীকার করা হতে পারে বা হবে বা ইতিমধ্যে হয়েও গেছে। আজকের খবরে দেখা যাচ্ছে যে আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়েই সব আলোচনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আলোচনা, মানে তার এই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করার পক্ষে সবাই বলছেন অথবা মতামত দিচ্ছেন যে তিনি গ্রহণযোগ্য হবেন। আগস্ট হবে নির্বাচন। ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে তার নিজের বাসভবনে চলে গেছে। এই চ্যাপ্টার ক্লোজ। এটা নিয়ে বিএনপি এখন মাথা ব্যথা না। বিএনপির এখন টার্গেট হলো তার দলের মনোনীত কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ। এটা নিয়েও আবার অনেক আলোচনা। হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন থেকে বাজারে আলোচনা হচ্ছে যে আইরিন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন, যিনি দায়িত্ব পালন করেছেন, মানবাধিকার কর্মী আইরিন খান, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কদিন আগে নিযুক্ত হয়েছেন, তাকে নিয়েও আলোচনা। বলা হচ্ছে যে তিনি একজন নারী রাষ্ট্রপতি হলে দেশের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আবার কেউ কেউ বলছেন যে আমেরিকার লবি পছন্দ করে, অর্থাৎ আমেরিকার চাওয়া যে আইরিন খান তাদের প্রতিনিধি হিসেবে সেখানে নিযুক্ত। এগুলি সবই বাজারের আলোচনা, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো আর বলতে পারবো না, সব আলোচনাগুলো আপনাদের সামনে আছে। তো এখন আইরিন খান একজন নারী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি হলে খুবই ভালো, দেশের মুখ উজ্জ্বল হয়, এটাও সত্য। আবার যদি তিনি আমেরিকার মনোনীত হন, পছন্দের হন, তাহলে আবার বিপদ। তো সেরকম বিপদ বিএনপি কাঁধে নেবে বলে আমার মনে হয় না। এখন দলের মধ্যে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়োগ দিতে হয় তাহলে দুইটা পরিবর্তন ঘটাইতে হবে। একটা হলো তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ, সেখানে নতুন নির্বাচন হইতে হবে আবার, এবং সেখানে আবার প্রার্থী কে হবেন এটাও একটা প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইরা দলের কাছে কতখানি গ্রহণযোগ্য সেটাও একটা প্রশ্ন আছে। দলের অন্য নেতা হলে সেখানে আবার এই পরিবারের সাথে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সাথে কোনো সংঘাত হবে কিনা, মনোমালিন্য হবে কিনা, এইসব নানান বিষয় কিন্তু বিবেচনা চলছে। আর একটা বিষয় হচ্ছে যে তিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে সেখানে আবার ওই মন্ত্রণালয়ে রদবদল ঘটাইতে হবে। যাই হোক, সেটা কোনো বড় অর্থ না। কে রাষ্ট্রপতি হবেন, এমপি নন এমন কেউ কি আছেন কিনা, আছেন, সেটা নজরুল ইসলাম খানের কথা বলা হয়। তিনি যদি হন তাহলে সবাই যার যার অবস্থানে থাকতে পারেন। আবার এমনও আলোচনা আছে যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রাষ্ট্রপতি হিসেবে থেকে যান, নতুন স্পিকার নির্বাচন হোক, সেটাও হইতে পারে। কারণ একটা জিনিস আমার কাছে একটু একটু বেখাপ্পা লাগছে, সেটা হলো যে ভারপ্রাপ্ত মানে অস্থায়ী একটা নতুন রাষ্ট্রপতির নির্বাচনের আগ পর্যন্ত তিনি এখন দায়িত্ব পালন করছেন, এটার জন্য বঙ্গভবনে অফিস করবেন, থাকবেন আবার স্পিকার ভবনে। তার মানে স্পিকার হিসেবে তো তিনি আছেন, তার বাসভবনে থাকবেন, আবার বঙ্গভবনে যে অফিস করতে হবে কেন? স্পিকার যেখানে তার কার্যালয় আছে সংসদে, সেখানেই তো রাষ্ট্রপতির ফাইলগুলি গেলে সেখানেই হয়। মানে বঙ্গভবনে বসতে হবে কেন, অফিস করতে হবে কেন? বঙ্গভবনের ঠান্ডা বাতাস এত কেন? শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপি কি কাল হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের? তাকে কি শেষ পর্যন্ত চাপ দিয়ে অপসারণ করা হচ্ছে, নাকি তিনি নিজেই পদত্যাগের পথ বেছে নিচ্ছেন? দর্শক, 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। আর সেই রাজনৈতিক রোমাঞ্চের সবশেষ সংযোজন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। বঙ্গভবনের নীরব কক্ষে বসে যিনি এতদিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলে আসছিলেন, তিনি অবশেষে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তেই কেন বাজলো তার এই আকস্মিক বিদায় ঘণ্টা? এটি কি তার স্বেচ্ছায় পদত্যাগ, নাকি কোনো জোরপূর্বক অপসারণ? চলুন পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করা যাক। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। বুধবার থেকেই রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে রাষ্ট্রপতির একটি ফোনালাপি এই পরিস্থিতির সৃষ্টি করেছে। অনেকের মতে পদত্যাগের মূল অনুঘটক হিসেবে কাজ করেছে এই যোগাযোগই। যদিও রাষ্ট্রপতির পক্ষ থেকে শেখ হাসিনার সাথে ফোনালাপের বিষয়টিকে পুরোপুরি নাকচ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে অন্য কথা। তাদের মতে এই ঘটনার সূত্রপাত দিল্লি থেকে। কয়েকদিন আগে ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দেন তিনি আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আসবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই 2024 সালের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনার এই একটি ঘোষণা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতিকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।